নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আর্থিক অনিয়ম, ভুয়ো ওয়ার্ক অর্ডার এবং অবৈধ লেনদেনের অভিযোগে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে গ্রেপ্তার করে পুলিশ এবং মঙ্গলবার আদালতে তুললে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে 5 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়। সিকিমে মর্মান্তিক টানেল দুর্ঘটনায় শোকের ছায়া সারা বাংলা জুড়ে। দুর্ঘটনায় নিহতদের নিথর দেহ তাদের বাড়িতে আনা হয়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22-এ। উদ্ধার কার্য জারি রয়েছে। জলপাইগুড়ি পুরসভায় পুলিশের অভিযান, খতিয়ে দেখা হচ্ছে জন্ম মৃত্যুর নথি। বৃহস্পতিবার পুরসভায় অভিযান চালালো কোতোয়ালি থানার পুলিশ। এদিন পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ বিভাগে পৌঁছান থানার পুলিশ আধিকারিকদের একটি দল। সেখানে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে নথিপত্র যাচাইয়ের এই প্রক্রিয়া শুরু হয়েছে। পুরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের উপস্থিতিতেই বিভিন্ন রেকর্ড পরীক্ষা করা হয়। তবে এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত দপ্তরে এই কাজ চলছে। জামিন পেল না স্বপন ও অন্য 4 অভিযুক্ত। তদন্তের স্বার্থে 5 দিনের হেফাজতে নিল পুলিশ। জামিন পেলেন না মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা এবং অন্য যারা অভিযুক্ত ছিলেন। তদন্তের প্রয়োজনে 5 দিনের জন্য হেফাজতে নিল পুলিশ। মঙ্গলবার আর্থিক অনিয়ম, ভুয়ো ওয়ার্ক অর্ডার ইস্যু এবং অবৈধ লেনদেনের অভিযোগে থানার পুলিশ মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা, প্রাক্তন টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত দে, পৌরসভার কর্মী সুমন চ্যাটার্জি, কুণাল কর্মকার এবং অস্থায়ী কর্মী সুমিক দেকে গ্রেপ্তার করে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয় মাথায় রেখে মঙ্গলবার রাতেই পুলিশ 5 অভিযুক্তকে জলপাইগুড়ি স্থানান্তরিত করে। বুধবার তাদের আদালতে তোলা হলে মহামান্য বিচারক জামিনের আবেদন খারিজ করে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এবং অন্যান্য সূত্র থেকে জানা গেছে, মাল পৌরসভার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম এবং ঠিকাদারের প্রাপ্য অর্থ না দেওয়ার অভিযোগে গত কয়েক বছরে একাধিক মামলা হয়েছে। সেই সব মামলা বিচারাধীন চলাকালীন ধূপগুড়ির বাসব মালাকার নামে এক ঠিকাদারি সংস্থা কাজ করেও প্রাপ্য অর্থ না পেয়ে মাল পৌরসভার বিরুদ্ধে ভুয়ো ওয়ার্ক অর্ডার ইস্যু ও অর্থ না পাওয়ার অভিযোগ তুলে নগর উন্নয়ন দপ্তর, জেলা পুলিশ সুপার, মাল থানা সহ বিভিন্ন মহলে অভিযোগ জানান। তার অভিযোগের সূত্র থেকে জানা গেছে, গত 2023 সালে বাসব মালাকারের ঠিকাদারি সংস্থা পৌরসভার বিভিন্ন এলাকায় 150টি সোলার লাইট লাগানোর বরাত পান, যার আর্থিক মূল্য ছিল 1,52,00,000। সেই সময়ে মাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন স্বপন সাহা এবং তার হাত দিয়েই ওয়ার্ক অর্ডার ইস্যু হয়। ওয়ার্ক অর্ডার পাওয়ার পর ঠিকাদার এই সংস্থার সোলার লাইট সরবরাহ ও লাগানোর কাজ শুরু করেন। কাজ করার পরেও অর্থ না পেয়ে ওই ঠিকাদারি সংস্থা বিভিন্ন মহলে অভিযোগ করেন। পরে জানতে পারেন ওয়ার্ক অর্ডারটি ভুয়ো। এরপরে তিনি বিষয়টি পুলিশের কাছে তুলে ধরেন। এরপর পুলিশ সেই ওয়ার্ক অর্ডারের কপি নিয়ে পৌরসভায় খোঁজ করতেই জানতে পারে ওই ওয়ার্ক অর্ডার সম্পর্কে কোনো প্রকার তথ্য পৌরসভায় নেই। এরপর মালথানার পুলিশ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা, প্রাক্তন টাউন তৃণমূল সভাপতি অমিত দে সহ 3 পৌরকর্মীকে আটক করে। টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর উনি 5 জনকে গ্রেপ্তার করেন এবং বুধবার আদালতে তোলা হয় তাদেরকে। জানা গেছে, তাদের 5 দিন পুলিশ রিমান্ডে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বুধবার সন্ধ্যায় মাল থানায় নিয়ে আসা হবে। তারপর তদন্তের প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। কি বলবেন? চক্রান্তের শিকার। কি ধরনের চক্রান্ত? ঠিক আছে, এটা কি আপনার দলের যে বিভাজন, তার সেই চক্রান্ত? কিছু লোক আছে। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বলে পরিচিত, তাহলে এটা কারা করালো? দলের তো কিছু লোক আছে। দলের কারা? মানে ঋতুপন্ত শিবিরের দিকে বলছেন? বলছি না। দাদা, মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে কি
অভিযোগ ছিল এবং আজকে আপনাদের সওয়ালের পর আদালত থেকে কি নির্দেশ পেলেন? প্রথম কথা হচ্ছে একটা অভিযোগ ছিল যে একজন কন্ট্রাক্টর অভিযোগ করেছেন যে সে একটা কাজের জন্য টেন্ডার অ্যাপ্লাই করেছিল, সেখানে প্রাক্তন চেয়ারম্যান সেটা টেন্ডারটা অনুমোদন করে ওয়ার্ক অর্ডার দেন ওনাকে। উনি কাজ করেন, উনি লাইট সাপ্লাইয়ের একটা কাজ ছিল, সেটা কাজ করেন এবং সেই সময় ওনার অভিযোগ যে স্বপনবাবু নাকি ওনার কাছ থেকে টাকা চেয়েছিলেন, কিন্তু উনি এফআইআরের মধ্যে যেটা বলা আছে উনি একটা থার্ড পার্সনকে উনি টাকা দিয়েছিলেন। তো এটাই হচ্ছে মেইন অভিযোগ এবং পরবর্তীকালে উনি পেমেন্ট পাচ্ছিলেন না। আর দ্বিতীয় হচ্ছে উনি ওই টাকাটা ফেরত চেয়েছিলেন, টাকাটা দেওয়া হবে, এটাই হচ্ছে অভিযোগ। এবার সেখানে আমাদের সাবমিশন ছিল যে এখানে কোনো গভর্নমেন্ট মালে ইনভলভ নেই, সুতরাং এখানে 409-এর প্রশ্নই নেই। তো যে মানে ফেস অফ দ্য এফআইআরে বলা আছে যে মানে কোশ্চেন অফ ব্রাইব, অ্যালেজ ব্রাইব। তো সেখানে 409-এর ব্যাপারটা কোর্ট বললেন যেটা দেখতে হবে। আমরা বেলের প্রেয়ার করেছিলাম, অ্যাট দিস স্টেজ বেল দেয়নি কোর্ট। 5 দিনের, ওনারা 7 দিনের পিসি চেয়েছিলেন ফর ফার্দার ইনভেস্টিগেশন, 5 দিনের পিসি অ্যালাউ করেছিলেন। সোমবার প্রোডাকশন হবে। আপনার ক্লায়েন্টের দাবি রাজনৈতিক ষড়যন্ত্র, সেটা আমরাও কিছুটা শুনেছি যে কিছুটা রাজনৈতিক চক্রান্ত আছে। আর এই কাটমানি যে এফআইআরে যে টার্মটা ইউজ হয়েছে কাটমানি, এই কাটমানি টার্মটা তো আফটার চেঞ্জ অফ গভর্নমেন্ট এটা এসছে এবং এই ধরনের এফআইআর হয়েছে। নেক্সট ডেট কবে আছে? নেক্সট ডেট সোমবার 27 তারিখ প্রোডাকশন। সরকারি জমি দখল করেছিল তৃণমূল পার্টি অফিস। এসডিওর দেওয়া সময়সীমা পেরোনোর আগে নিজে হাতেই তৃণমূল কাউন্সিলর ভাঙলেন সেই অফিস। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস দলের অফিস ভেঙে দেন। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর জলপাইগুড়ি শহরের 8, 14 সহ বেশ কিছু ওয়ার্ডে দীর্ঘ সময় ধরে নিকাশি নালা, কোথাও আবার পিডব্লিউডির জমিতে গজিয়ে ওঠা নাগরিক পরিষেবার নামে তৃণমূল পার্টি অফিসগুলো নিয়ে অভিযোগ জমা পড়ে সদর মহকুমা শাসকের কাছে। যে বিষয়ে ইতিমধ্যেই পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের স্টেশন ফিডার রোডে অবস্থিত তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়ের অফিস সহ অন্যান্য অফিসগুলোতে নোটিশ জারি করেছে এসডিও। তবে এই ক্ষেত্রে এসডিও অফিসের নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার আগেই খোদ তৃণমূল কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিস ভেঙে দেন। এই প্রসঙ্গে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, এলাকার মানুষ এই অফিস নিয়ে অভিযোগ জমা করেছে, সেই কারণেই নিজেই ভেঙে দিচ্ছি। বিষয়টি নিয়ে বিজেপি নেত্রী অঙ্কিতা ছেত্রী বলেন, তৃণমূলের আমলে সরকারি জমি দখল করে এভাবে অবৈধ পার্টি অফিস তৈরি হয়েছিল, যেখানে অনৈতিক কাজ হতো। আজ নিজেই ভেঙে দিয়ে ভালো করেছেন। নাগরিক পরিষেবা ভেঙে দেয়া হলো নাকি আপনি নিজেই ভাঙলেন? আমার কাছে পৌরসভা বলেছে 10 দিন টাইম দিয়েছিল, পৌরসভার থেকে চিঠি এসেছিল, 10 দিন টাইম দিয়েছিল যে পরিষেবা কেন্দ্রটা ভাঙতে হবে। তো আমি নিজের ইচ্ছেই ভেঙে দিলাম আজকে, কারণ আজকে সবে 6 দিন হয়েছে। আমি ইচ্ছে করে 4 দিন পরেও ভাঙতে পারতাম, কিন্তু ভেঙে দিয়ে যখন দিতে হবে আমি ভেঙে দিই। বললাম পালা বদলের পর কি এই ধরনের পার্টি অফিস বানানো? পালা বদলের পর এটা বলবো না, এটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম, এটা কোনো পলিটিক্যাল ম্যাটার নয়। এখানে ড্রেনের উপরে ছিল কিছু মানুষ, 5-7 জন মানুষ, এই এলাকার 5-7 জন মানুষের অসুবিধা হচ্ছিল। মানে নাগরিকরা আসতো 80 থেকে 100 বছর, মানে 8 থেকে 100 বছরের বয়স্ক থেকে শুরু করে শিশু থেকে শুরু করে মহিলারা আসতো, পরিষেবা নিত। তাদের হয়তো এটা ব্যক্তিগতভাবে অসুবিধা হচ্ছে। সেটা এখন কেন হলো? আগেও তো হতে পারতো। আগেও হতে পারতো, তারা আগে করেনি, এখন কেন করেনি তা বুঝতে পারছি না। এখন করলেও আমিও করে দিলাম, নিজেই ভেঙে দিলেন আপনি? আমি নিজেই লোক লাগিয়ে ভেঙে দিলাম। কারণ আমি যেটা মনে করি, আইনের ঊর্ধ্বে আইনের বাইরে কেউই নয়, আইন সবার জন্যই সমান, আর আইনের ব্যবস্থা মাথায় রেখেই আমি এই কাজটা করলাম। পরিষেবা কি অন্য জায়গা থেকে দেবেন? হ্যাঁ, পরিষেবা তো চলছেই। 4 তারিখের পর থেকে 5 তারিখ থেকে পরিষেবা চলছে, এটা আমরা শিফট করছি অন্য জায়গায়। আগামী দিনে আপনাদের বলে দেবো, যেখানেই হবে পার্টি অফিস, মানে পার্টি অফিস না, কাউন্সিলর নাগরিক পরিষেবা কেন্দ্র, কাউন্সিলর কার্যালয়, আপনাদেরকেও আমি আমন্ত্রণ করবো, সেদিন আপনারা আসবেন। নাগরিক পরিষেবা কেন্দ্র ছিল, নিজেই ভেঙে দিল, কারণ একটা অভিযোগ হয়েছিল যে ওই পার্টি অফিস বেআইনিভাবে সরকারি জমি দখল করে তারা করছিল, এই জন্য নিজেই ভেঙে দিল। আজকে এই বিষয়ে কি বলবেন? এটা তো অনেক দিন ধরে ওখানে অভিযোগ ছিল যে 14 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের নাগরিক পরিষেবা কেন্দ্র ছিল, সেখানে অনৈতিক কাজকর্ম হতো। সেখানকার বাসিন্দাদেরই অভিযোগ ছিল। তো সেই অনৈতিক কাজকর্ম দেখে তাদের অনেক দিন ধরে অভিযোগও তারা করছিল। তো এখন যেহেতু বেআইনিভাবে বানানো, তো পৌরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে, ভালো কথা। দেখুন, তৃণমূলের আমলে সব যা গড়েছে সবই অনৈতিকভাবে
দুর্নীতির যে আতুরঘর পৌরসভা, তো সেটাকে লক্ষ্য করে হয়তো বানানো হয়েছিল। প্রত্যেকটা ওয়ার্ডে এভাবে অনৈতিকভাবে পার্টি অফিস বানানো ছিল। তো আগামী দিনে আমি আশা করি যে এই দুর্নীতির যে আতুরঘর সেগুলো সম্পূর্ণ ভাঙা হোক, নতুন করে আইনিভাবে বানানো হোক। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বানানো হয়, যেখানে স্বচ্ছভাবে মানুষেরা পাবে। তো সেটাই আশা করছি। রেলের জমিতে নির্মীয়মান বিজেপি সমর্থিত জনকল্যাণ সেবা কেন্দ্রের কাঠামো ভাঙল রেল। মালবাজার ব্লকের ওদলাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতে নির্মীয়মান একটি ভবনের ভিত্তি ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং রেল পুলিশের উপস্থিতিতে জেসিবি ব্যবহার করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে বহু স্থানীয় বাসিন্দা ভিড় জমালেও উচ্ছেদে কোনো বাধার মুখে পড়তে হয়নি রেল কর্তৃপক্ষকে। স্থানীয় সূত্রে জানা যায়, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিজেপি কর্মী সহ কয়েকজন মিলে ওই জমিতে জনকল্যাণ সেবা কেন্দ্র নামে একটি কার্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। দাবি করা হয়েছিল সেখান থেকে সাধারণ মানুষকে রাজ্য কেন্দ্রের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সহযোগিতা করা হবে। তবে রেলের কাছ থেকে নির্মাণের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানা গেছে। এরপর বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ নির্মীয়মান কাঠামোর ভিত্তি ভেঙে দেয়। এই বিষয়ে উপস্থিত রেল আধিকারিকরা কোনো মন্তব্য করতে চাননি। ঘটনা প্রসঙ্গে বিজেপির মাল উত্তর মণ্ডলের সভাপতি প্রদীপ তির্কি বলেন, জায়গাটি যে রেলের জমি তা জানা ছিল না। সরকারি আইন মেনে সকলকেই চলতে হবে, আমরাও তার ঊর্ধ্বে নই। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। আজকে একটা জিনিস দেখা গেল, ওদলাবাড়িতে আপনাদের একটা পার্টি অফিস তৈরি করা কাজ শুরু হয়েছিল রেলের তরফে। সেই জায়গায় আজকে গিয়ে সেই পার্টি অফিস ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো। রেল বলছে তাদের জমিতে অবৈধভাবে पार्टी ऑफिस तैयारी होच्छिल। की बोलबेन? प्रथम बार ये रेल का जमीन बोल के हमारा नॉलेज में नहीं था। हाँ, और एक चीज़ बोल रहा हूँ कि सबको सरकार का आइन मान के ही चलना पड़ेगा। हम भी उससे बाहर नहीं है, हमें भी सरकार का दायरे में ही रह के रहना है और सबको सरकार का नियम का पालन करना पड़ेगा। आपका नाम? प्रदीप तिर्की, मालमंडल 1 प्रेसिडेंट। শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল। ভক্তিনগর থানার পুলিশের হাতে 5 দুষ্কৃতী। ডাকাতির ছক বানচাল করল ভক্তিনগর থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মনোজিৎ রায়, বাড়ি শালুগাড়া বাজার; অনিল রায়, বাড়ি বিবেকানন্দ নগর; সমীর বর্মন ও রনি দাস, বাড়ি উভয়েরই প্রধান নগরের সমননগর এলাকার বাসিন্দা ও পাপাই রায় জলপাইগুড়ি জেলার কাদোবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ভক্তিনগর থানার ওসি উদয় চক্রবর্তীর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে শিলিগুড়ির পিসি মিত্তল বাস টার্মিনাস এলাকায় 10 থেকে 12 জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেল। ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। মহাকাশের রহস্য উন্মোচনে বিজ্ঞান চর্চার আহ্বান। শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো মহাকাশের সহজ পাঠ। বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয় করে তুলতে বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ এর উদ্যোগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো বিশেষ বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা মহাকাশের সহজ পাঠ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত জ্যোতির্পদার্থ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি, যিনি এমপি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন গবেষণা ও একাডেমিক ডিরেক্টর। সহজ ভাষায় মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মহাকাশ গবেষণা এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের নানা দিক তুলে ধরেন তিনি। তার প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক এবং বিজ্ঞানপ্রেমীদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গবেষক ও বিজ্ঞান অনুরাগীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। বক্তৃতার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণকারীরা মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত নানা জিজ্ঞাসার উত্তর পান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের বিজ্ঞান ভিত্তিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শ্রী গৌতম দেবনাথ এবং সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কনক কান্তি বৈশ্য। অনুষ্ঠানের শেষে বক্তাকে সংবর্ধনা জানানো হয় এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পিপি তিওয়ারি মহাশয় উনি খুব সুন্দরভাবে সহজভাবে এই জ্যোতির্বিজ্ঞান এবং অ্যাস্ট্রোফিজিক্স এই বিষয়ে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবেন। আশা করি ছাত্ররা এখান থেকে এনকারেজ হবে এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা, বিজ্ঞান চর্চা, তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি হবে। বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ প্রান্ত থেকে বিভিন্ন রকম বিজ্ঞানের কার্যকলাপ অর্গানাইজ করে থাকি। মূলত আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হয়েছে স্পেস ওয়ান হুইল প্রোগ্রাম, যেটা আমরা ইসরোর সাথে কোলাবোরেশনে করেছি। গোটা উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন স্কুলে ইসরোর একটি ল্যাবরেটরি সজ্জিত মোবাইল ভেহিকেল সেটা বিভিন্ন স্কুলে গেছে এবং সেগুলো এক্সপ্লেন করা হয়েছে। সাইড বাই সাইড আমরা ড্রোন টেকনোলজি নিয়ে কাজ করি। ড্রোন টেকনোলজির উপরে আমরা বিভিন্ন স্কুল, উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল, এখনও পর্যন্ত প্রায় 100টিরও বেশি স্কুলে আমরা অলরেডি প্রশিক্ষণ দিয়েছি, ওয়ার্কশপ করেছি, যেখানে স্কুলে বাচ্চাদের ড্রোন টেকনোলজি, ড্রোন অ্যাসেম্বলিং, ড্রোন ফ্লাইং এইসব বিষয়গুলো আমরা শেখাচ্ছি এবং তাদেরকে এনকারেজ করছি তারা যাতে এইসব বিষয়গুলো নিয়ে চর্চা করে। সাইড বাই সাইড কলেজেও আমরা ড্রোন টেকনোলজির উপরে ইন্টার্নশিপ প্রোগ্রাম করছি। সাথে টিচারদের জন্য আমরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি, সায়েন্স সামার ক্যাম্প এবং এরকম এই ধরনের বিজ্ঞানের বিভিন্ন রকম কার্যকলাপ আমরা অর্গানাইজ করি। এবং আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অধ্যাপকরা, টিচাররা, অধ্যাপকরা এবং ছাত্রছাত্রীরা আপনারা এগিয়ে আসুন। আমরা সকলে মিলে একটা বিশাল কর্মযজ্ঞ শুরু করেছি। এই মহাযজ্ঞে আপনারাও সামিল হন। যাদের মধ্যে বিজ্ঞানে আগ্রহী, বিজ্ঞান চর্চায় উৎসাহী, বিজ্ঞানের কাজ করতে ইচ্ছুক, তারা আপনারা এগিয়ে আসুন, আমাদের সাথে যুক্ত হন। বিজ্ঞান ভারতীতে আপনাদের অলওয়েজ ওয়েলকাম। আপনার নাম? আমার নাম অনিল ঘোষরায়, আউটরিচ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ। দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা। হেলমেটহীন বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান করল ভক্তিনগর ট্রাফিক গার্ড। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানো ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড। শিলিগুড়ির সেবক রোডের বিশাল মোড়ে ওসি অমর্ত্য চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত হয় এক বিশেষ ট্রাফিক সচেতনতা শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, এসিপি সুবীর দত্ত, ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী, ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিক, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা। শিবিরে পথ চলতি সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে বিনামূল্যে নতুন হেলমেট তুলে দিয়ে নিরাপদ যাত্রার বার্তা দেন পুলিশ আধিকারিকরা। হেলমেট ব্যবহার যে শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং দুর্ঘটনার সময় প্রাণ রক্ষার অন্যতম কার্যকর সুরক্ষা ব্যবস্থা, সেই বার্তাই তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে। এছাড়াও বর্ষাকালকে সামনে রেখে কর্তব্যরত ট্রাফিক অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে রেইনকোট, ওআরএস, ফলের রস ও ছাতা তুলে দেওয়া হয়, যাতে প্রতিকূল আবহাওয়াতেও তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। ভক্তিনগর ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সাধারণ মানুষও সড়ক নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন থাকার অঙ্গীকার করেন। উদ্দেশ্যে জানানো হচ্ছে, ধীরগতির যানবাহন সর্বদা রাস্তার মধ্যবর্তী সাদা লাইনের বাম দিকে চলবে। পুলিশের তাড়া খেয়ে নদীতে ডুবল পাথর বোঝাই ট্রাক্টর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। বর্ষাকালে প্রশাসনের নির্দেশে নদী থেকে 3 মাসের জন্য বালি ও পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখনো কিছু অসাধু ব্যবসায়ী দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছে। এমনই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওদলাবাড়ির ঘিস নদীতে অভিযান চালায় মাল থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পাথর বোঝাই ট্রাক্টর নদীপথ দিয়ে পালানোর চেষ্টা করে, তবে পালাতে গিয়ে ট্রাক্টরটি নদী
নদীর মাঝেই ডুবে যায়। চালক কোনো মতে প্রাণে রক্ষা পেলেও নদীতে জল বেশি থাকায় ট্রাক্টরটি সম্পূর্ণভাবে তলিয়ে যায়। বর্তমানে জেসিবির সাহায্যে নদী থেকে ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে মাল থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রের প্রাথমিক অনুমান ট্রাক্টরটি উদ্ধার হওয়ার পর সেটি বাজেয়াপ্ত করা হতে পারে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কখন হলো? 1 ঘন্টা আগে। কি কি পুলিশ কোথায়? পুলিশ ধাওয়া করছে, তার জন্য পালাতে গেছে। হ্যাঁ, পালাতে গেছে। কোথায় গাড়িটা এখানটারই কিছু ছিল গাড়িতে? বোল্টারই ছিল। তুমি কি ডুবে গেছে পুরাটাই? হ্যাঁ, পুরোটাই ডুবে গেছে। উঠাতে পারলো? হ্যাঁ, উঠাচ্ছে এখন। জেসিবি পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ এরকম ধাওয়া করছিল? আজকে প্রথম করলো নাকি? না আগেও করছিল ধাওয়া? ওই যে লোড করতেছিল, ধাওয়া করছিল, তার জন্য এদিকে ডুবে চলে গেছে। একের পর এক ছাগল, গরু, বাছুর উধাও হয়ে যাচ্ছে। আতঙ্ক ডুয়ার্সের গয়েরকাটা চা বাগান এবং তার পাশাপাশি গ্রামগুলোতে। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগান ও আশেপাশের গ্রামে রাতের অন্ধকারে একের পর এক ছাগল, বাছুর ও গরু উধাও হয়ে আতঙ্ক ছড়ায়। পরে রক্তের দাগ দেখে বন দপ্তর বুঝতে পারে শিকারের খোঁজে লোকালয়ে ঢুকছে একটি লেপার্ড। চা বাগান কর্তৃপক্ষের আবেদনে বন দপ্তর খাঁচা পাতে এবং টোপ হিসেবে একটি ছাগল রাখা হয়। ঝিরি ঝিরি বৃষ্টির রাতে মাংসের লোভে লেপার্ডটি খাঁচায় ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। চিকিৎসকদের অনুমতি মিললেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দপ্তরের মতে জঙ্গল লোকালয়ের দূরত্ব কমে যাওয়ায় এমন ঘটনা বাড়ছে। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। বর্তমানে মাসির বাড়িতে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম। প্রস্তুতি চলছে আগামীকালের অর্থাৎ উল্টো রথযাত্রার। জলপাইগুড়ির তেলিপাড়ায় ইসকন মন্দিরে প্রতিদিন নিয়ম মেনে তাদের নিত্য পূজা ও ভোগ নিবেদনের আয়োজন করা হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ভোরে মঙ্গল আরতির মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর ক্ষীর ভোগ নিবেদন করা হয়। স্নান ও শৃঙ্গারের পর নতুন ফুলমালা পরিয়ে পূজা করা হয় এবং ফলের ভোগ দেওয়া হয়। দুপুরে অন্নভোগ ও ঐতিহ্যবাহী 56 ভোগ নিবেদন করা হয়। বিকেলে চিড়ে ভাজা, পায়েস, জিলিপি ও বিভিন্ন মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করা হয়। সন্ধ্যায় আরতি
আরতি, ভোগ ও ধর্মীয় পাঠ অনুষ্ঠিত হয়। রাতে খিচুড়ি ভোগ নিবেদনের পর দিনের সমস্ত আচার অনুষ্ঠান শেষ করে মন্দির বন্ধ করা হয়। রথযাত্রার এই সময়ে প্রতিদিনই ভক্তদের ভিড় দেখা যাচ্ছে ইসকন মন্দিরে। ধর্মীয় পরিবেশে মাসির বাড়িতে নিয়ম মেনেই চলছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার সেবা ও পূজা পাঠ। উল্লেখ্য, আগামীকাল রয়েছে উল্টো রথযাত্রা। এখানে তো রাত্রিকালীন ভোগ হয়ে খিচুড়ি ভোগ হয়, আরও প্রসাদ আদি থাকে, ভোগ হয়। এবং এই পাশে কি হয়, আমাদের সন্ধ্যা আরতি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এক একজন পাঠক থাকে, এক একদিন এক একজন করে পাঠক থাকে। সেই মহারাজরা আমাদের পাঠ করে, জগন্নাথের নীলা কথা এখানে পরিবেশন করে। এবং তার সঙ্গে আমাদের সদর জলপাইগুড়ির যে নৃত্য মানে করে, যে ছোট ছোট বাচ্চারা, ঠিক আছে, তারা এখানে এসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, বিভিন্ন ধরনের নাচ করে, ঠিক আছে, ঠিক আছে। তো এই করে তো মোটামুটি 10টার মধ্যে আমরা মন্দির বন্ধ করে দিই। এবং সবাইকে আমাদের যখন এই প্রোগ্রাম কমপ্লিট হয়, আমরা সবার জন্য আমরা প্রসাদের ব্যবস্থা রাখি। সমস্ত দর্শনার্থী যারা আমাদের ভক্ত এবং বাইরে থেকে যারা দর্শনার্থী আসে, তাদেরকে আমরা সবাই প্রসাদ দেওয়ার চেষ্টা করি। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তদের ভিড় দেখছেন? প্রচুরই ভিড়, প্রচুর ভিড়। আগামী শুক্রবার আমাদের উল্টো রথ, ঠিক আছে। শুক্রবারেও সেম এইভাবে একইভাবে চলবে, ঠিক আছে। তো শুক্রবারে রথ ইসে করবে। আপনাদের মাধ্যমে আমরা এটাও জানাতে চাই যে আগামী শুক্রবার বিকেল 3:30 আমরা আমাদের মন্দির থেকে রথ বের হয়ে আমরা সমস্ত শহর পরিক্রমা করব। সমস্ত জলপাইগুড়িবাসীর কাছে আমাদের করজোড়ে আবেদন, আপনারা সকলেই রথযাত্রায় সামিল হবেন। আশিস দেবদাস, মন্দিরের কোষাধ্যক্ষ। হরি বল। আপনার নামটা? আমার অবতারী শ্যামদাস। আমি হচ্ছে মন্দিরে হচ্ছে জয়েন্ট কনভেনার। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। বৃহস্পতিবার শহরের সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলার বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, এদিনের প্রশিক্ষণ মহা অভিযানে প্রায় 700 জন সদস্য অংশগ্রহণ করেন। যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ জানান, সংগঠনের সদস্যদের সাংগঠনিক দায়িত্ব, কর্মপদ্ধতি এবং জনসংযোগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক দিক নিয়েও মত বিনিময় করা হয়। তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আমাদের যে প্রশিক্ষণ শিবির, যুব মোর্চা, জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সমস্ত মণ্ডল বর্গকে নিয়ে আমাদের আজকে প্রশিক্ষণ শিবির ছিল জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে। সেই সকাল আমাদের 11টা থেকে শুরু হয়েছে, এখন বিকেল 5টা বাজে আমাদের এই প্রশিক্ষণ শিবির আমাদের সমাপ্ত হলো। আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে ভারতীয় জনতা যুব মোর্চারা কীভাবে চলবে, আমাদের পথপ্রদর্শক দীনদয়ালজি, শ্যামাপ্রসাদ মুখার্জি জি, আমাদের অটল বিহারীজি থেকে শুরু করে যারা যারা আছেন, তাদের দেখিয়ে দেওয়া রাস্তায় আমরা যেন চলতে পারি, সেই বিষয়ে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা যারা ছিলেন, আমাদের জেলার সভাপতি মাননীয় শ্যামল রায় মহাশয়, আমাদের স্পোক পার্সন ধীরাজ মোহন ঘোষ মহাশয় থেকে শুরু করে জেলার সেক্রেটারি আমাদের মনোজ ভুজেলজি থেকে শুরু করে রাজ্য সহসভাপতি যুব মোর্চার সমীর রায় থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন। পুরো জেলা কমিটি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন এবং এই প্রশিক্ষণ শিবিরটি সবাই উপস্থিত থেকে আজকে প্রশিক্ষণ নিলেন। এবং আগামী দিনে যেটা বললাম, যে আগামী দিনে জেলা যুব মোর্চা কীভাবে কাজ করবে, তাদের করণীয় কী আছে, তাদের পথ চলার কী কী বিষয় আছে, সেই বিষয় নিয়ে বিশদে আলোচনা হল। একটি ভিডিওগ্রাফির মাধ্যমে দীনদয়ালজি থেকে শুরু করে আমাদের যারা পথপ্রদর্শক আছে তাদের ভিডিও সমূহ দেখানো হলো এবং আমাদের যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন করানো হলো। কতজন সদস্য মোটামুটি আছে উপস্থিত ছিল আজকে? আমাদের এটা পুরো সংখ্যাটা একদম নির্দিষ্ট সংখ্যা। আমাদের প্রত্যেকটি, আমাদের 34টা মণ্ডল জলপাইগুড়ি সাংগঠনিক জেলায়, প্রত্যেকটি মণ্ডল থেকে 17 জন করে ডাকা হয়েছে যারা মণ্ডল কমিটিতে আছে। তাছাড়াও আমাদের 22 জনের জেলা কমিটি আছে এবং 99 জনের আমাদের জেলা সদস্য আছে। এই সকলেই আজকে উপস্থিত ছিল।
সর্বাধিক সর্বমোট সকলে তো অনেকে অনেক কারণে আসতে পারেনি, সকলে আমাদের লাস্ট পাওয়ার সংখ্যা অনুযায়ী আমাদের 700-এর উপরে সংখ্যা আজকে এখানে উপস্থিত ছিল। জলপাইগুড়ি বোদাগঞ্জের ঐতিহ্যবাহী ভ্রামরী দেবী মন্দিরের প্রণামী বাক্স চুরি যাওয়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। গত 9 জুলাই মন্দিরের প্রণামী বাক্স চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মন্দির কমিটির সম্পাদক বিপুল রায় জানান, অভিযুক্ত 3 জন এদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। দাদা, আপনার নাম? আমার নাম বিপুল রায়, আমি এই ভ্রামরী দেবী কমিটির সম্পাদক। আমাদের গত যে 9 তারিখে ছিল, সেই 9 তারিখে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রণামী বাক্সটা ছিল সেটা হারিয়ে গেছিল। সেই বাক্সটি আজকে দীর্ঘদিন ধরে পাচ্ছিলাম না, সেটা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। তো আজকে যে প্রণামী বাক্সটা নিয়ে গেছিল তারা নিজেই সারেন্ডার করলো পুলিশের কাছে, 3 জন। তো তাদেরকে পুলিশ নিয়ে গেল, এখন তদন্ত করে দেখা যাক কী হচ্ছে। সেটা আমাদেরকে পুলিশ প্রশাসন ডাকলো 6টার সময়, দেখছি কি। সিকিমে এনএইচপিসির টানেল ধসে মাটিয়ালি ব্লকের 5 জন শ্রমিকের মৃত্যু। গতকাল রাতে 2 জনের মৃতদেহ আনা হয় মেটেলিতে। সিকিমে এনএইচপিসির একটি টানেল ধসের ঘটনায় মাটিয়ালি ব্লকের মোট 5 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 3 জন মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের 11 নম্বর লাইনের বাসিন্দা। তারা হলেন বিকেশ্বর ওরাও, গ্যাব্রিয়েল টিগ্গা এবং শিবা ওরাও। এছাড়াও নাগেশ্বরী চা বাগানের বাসিন্দা অমিত লাল করে এবং ইংডং চা বাগানের বাসিন্দা শ্যাম ওরাওয়ের মৃত্যুর খবরও নিশ্চিত হয়েছে। গতকাল অনেক রাতে 2টি মৃতদেহ আসে মেটেলির কিলকোট চা বাগানে। বিকেশ্বর ওরাও এবং শিবা ওরাওয়ের মৃতদেহ পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। রাতেই তাদের শেষকৃত্য সম্পন্ন হবে। উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক এবং বিজেপি নেতারা। दादा के तो हम लौटा नहीं सकते थी, लेकिन जितना चेष्टा कर हमें साथ में ही मुख्यमंत्री साथ में ही सब चीज के लेकिन अलाउंस कर रहे, ठीक है। और भाई मन जो घटना सो है वो मैंने लौटा नहीं पा रही थी, सॉरी माफ़ी मांगा थी, लेकिन भाई मन के यहाँ तक आने के लिए हमारी जिम्मेदारी है, टाइम दे तो घबरा को लेकर महीने का चलेगा आधा घंटा महीने का लेके जाओ कुछ महीने बाद गए थे रात मेला के लिए, फिर आए, तब रात मेला पूजा वूजा करके वो लोग फिर चले गए। रात मेला का दूसरा दिन चले गए। जाने के बाद में 2 दिन बाद में एक घटना हुआ। दादा एक बात बताइए, ये चाय बागान, अपना चाय बागान छोड़ के क्यों बाहर जाना पड़ता है लोगों को? चाय बागान का परिस्थिति खराब, हम लोग कितना खराब है ना सर, क्या बोलिएगा, इतना मैंने मजबूर है जाने के लिए। जब पेमेंट सही टाइम पे नहीं मिल रहे हम लोग का बागान के, उसीलिए 250 रुपये हज़ार में काम कर रहे हैं, उसको सही ढंग से पेमेंट नहीं मिल रहा है, बोले इसीलिए माँ बाप को पालने के लिए, अपना बच्चा का पालने के लिए, खुद पढ़ाने के लिए अब हम लोग भाई लोग दादा लोग बाहर काम करने जाते हैं। किलकोट से कितने लोग गए थे और आज कितने लोगों का यहाँ पे ऐसा दुखद खबर मिला है आपको? किलकोट से हम लोग का टोटल 4 आदमी गए थे, 3 को देहांत हो गया भाई लोग का, एक भाई अभी मोटा मोटी वो लोग ट्रीटमेंट उसका रहने। समन माझी है जो ट्रीटमेंट में है, कोई क्या नाम है क्या? प्रताप माझी। उनके साथ बात हुआ, घर वाले का बात हुआ उनके साथ? हाँ, उसका घर बात हुआ। और एक है अनिल बटा का निशान, उसका भी फ्रैक्चर हुआ है कमर में। निशान अभी उसका ट्रीटमेंट रहने। 5 लोग गए थे, 5 लोग गए। यहाँ से 5 लोग। आपका नाम क्या है? मेरा नाम सिलाल टप्पो, किलकोट टिकट 11 नंबर लाइन। শুভেন্দু অধিকারী সিকিমের সিএমের সাথে যোগাযোগ করেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমের সাথে যোগাযোগ করছিলেন কালকে থেকে। তো বর্তমান যা পরিস্থিতি, আমরা হয়তো পাশে অবশ্যই দাঁড়াবো, হয়তো মানুষগুলোকে তো আর ফিরাই দিতে পারবো না, কিন্তু আমরা পাশে থাকবো যাতে ফ্যামিলির কিছু অসুবিধা না হয়। এবং আমাদের মাননীয় সিএম 27 তারিখে জলপাইগুড়িতে আসবেন,
আমাদেরকে যেভাবে নির্দেশ দিবেন, যদি এখানে আসে তাহলে আসবে, নাহলে হয়তো এনাদের স্থায়ী কোনো ব্যবস্থা হবে কি? আশা করি এটা 27 তারিখে সিএম ঘোষণা করবেন। এখন সিএম আমাদের কি ঘোষণা করে, নিশ্চয়ই ভালো ঘোষণা করবে, খারাপ করবে না। ছোট্ট প্রশ্ন থাকবে যে এই যে মিনিমাম ওয়েজ চালু হলে কি এই ধরনের যে আনসেফ মাইগ্রেশন দুম করে কাজে সেক্ষেত্রে একটা সুবিধা হবে যাওয়াটা, যেটা বন্ধ আমি যতটুকু জানি, এই যে কিলকোট বাগানটা যে আগে যে এখন মনে হয় ইডি ফিডির ইয়েতে আছে, ওই ভূষণ ব্যানার্জি নাকি ওনার আন্ডারে মনে হয় এই বাগানটা চলতো, কিন্তু বছরে অনেকবার বন্ধ হয় এই বাগানটা। আমাদের তো সরকার, আমরা 2 মাস 2.5 মাস হইল ক্ষমতায় আসলাম, তার আগে বাগানের বেহাল পরিস্থিতি করে রাখছে আগের সরকার। তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আস্তে আস্তে করে আমরা অবশ্যই বাগানটা যাতে লেবারের ওয়েজ থেকে নিয়ে বাগান যাতে ভালো একটা জায়গায় যায়, তার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। ধন্যবাদ। নিহত কিলকোট চা বাগানের 2 শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত কিলকোট চা বাগানের 2 শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। বুধবার 11 নম্বর লাইনে গিয়ে বিকেশ্বর ওরাও ও শিবা লোহারের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধিরা। বিধায়ক শুক্রা মুন্ডা জানান, সরকারের উদ্যোগে মরদেহ বাড়িতে আনা ও পরিবারকে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। हम लोग के इस परिवार के जो दुख है, दुख में शामिल होने के लिए आए हैं। तो आप तो गए थे दादा, क्या परिस्थिति क्या देखे उधर? आप गए था, जिसमें इन्होंने 25 से 27 आदमी को भीतर में भेजा था, उनमें से कोई नहीं बचा है। उनमें से कई इंजीनियर हैं, कई ड्राइवर हैं, कई इलेक्ट्रिशियन हैं और कई ड्रिल करने वाला वर्कर हैं, और बाकी वाले जो गए थे ये लोग हेल्पर का काम करते थे, उनके साथ में गए थे। तो पाइपलाइन ब्लास्ट होने की वजह से, गैस के वजह से उनका देहांत हुआ है। ये बात वहाँ का एक्सपर्ट ने, वहाँ का ऑफिशियल रिपोर्ट के अनुसार। अभी कितना बॉडी निकल पाया है? अभी तक 12 बॉडी निकाला है और उनमें से 5 का पोस्टमार्टम हो गया है, वो आने वाला है, 2-3 घंटा में यहाँ पहुँच जाएगा। और बाकी का रिकवरी कर रहे हैं वो लोग। आज सभी को निकालने का बात उन्होंने कहा है। तो सरकार की तरफ से क्या आप लोग कर रहे हैं? सरकार इस परिवार के साथ में है, स्टेट गवर्नमेंट भी है, सिक्किम गवर्नमेंट भी है और हमारा सेंट्रल गवर्नमेंट भी परिवार के साथ में है। বলেছিলাম সিকিমে যাস না বাবা, অন্য কোথাও যা, তবুও আমার কথা শুনলো না, শেষ পর্যন্ত সিকিমেই চলে গেল। নিহত শ্রমিকের স্মৃতিচারণে তার মা এদিন চোখের জল মুছতে মুছতে এভাবেই ছেলের স্মৃতিচারণ করছিলেন নাগরাকাটা ব্লকের সুখানি বস্তির বাসিন্দা মনমোহন ধুরার পরিবারের সদস্যা পার্বতী সাঁওতাল, নিহত অর্জুন সাঁওতালের মা। তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই বন্ধুদের সঙ্গে সিকিমে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল অর্জুন। বিষয়টি জানার পর থেকেই তিনি ছেলেকে বারবার নিরস্ত করার চেষ্টা করেন। পার্বতী সাঁওতালের কথায়, আমি বলেছিলাম অন্য কোথাও যা, কিন্তু সিকিমে যাস না, সেখানে মাঝে মধ্যেই ধস নামে, রাস্তা বন্ধ হয়ে যায়, তাই ও সিকিমে যাক আমি কখনোই চাইনি, কিন্তু আমার কোনো কথাই শুনল না, শেষে আমার ছেলেটাই চলে গেল। উল্লেখ্য, সিকিমের টানেল দুর্ঘটনায় মেটালের 6 জন এবং নাগরাকাটার 3 জনের মৃত্যু হয়েছে। নাগরাকাটার 3 জনই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্য ছিলেন। सिक्किम में गया उसका क्या कौन लगता है आपका? लगता है हमारा बेटा है, छोटा बेटा है। हाँ, कब गया है? अब कब गया है वो तो हम लोग का पता नहीं है। अच्छा, तो आप लोग ना किया था जाने के लिए? तो हम लोग तो बोला रहा दूसरा जगह जाओ, उधर कहाँ जाएगा सिक्किम में। अब तो हम लोग बोला रहा, हमें बोला है कि वहाँ मत जाओ, हमारा बातें नहीं सुनी, बात नहीं सुना। और हम यहाँ का आदमी कोई भी नहीं गया है, किससे जाएगा अकेले। दोस्त लोग का साथ चला गया, बंधु लोग का साथ। अब उन लोग का कहाँ कहाँ का गया उन लोग का हमारा पता नहीं है। आपका नाम तो क्या है? पार्वती साँওতাল। পার্বতী সাঁওতাল। সিকিমে গেছে, ওইখানে গেছিলাম আমার অর্জুন সাঁওতাল আমার ভাই। ছোট ভাই নাকি? হ্যাঁ, ছোট ভাই আমাদের। আমরা তো 4 ভাই আছি, তো ছোট ভাই গেছিল ওইখানে। তো 4 ভাইয়ের মধ্যে ওই ছোট কবে গেছে সিকিমে? সিকিমে 2 মাস হলো প্রায়। 2 মাস এরকম হয়েছে প্রায়। কি শুনলেন আপনারা আজকে? কি হয়েছে, কি শুনলেন? ধস হয়েছে, ধসের মধ্যে পড়ে মারা গেছে। পড়ে মারা গেছে নাকি?
শ্রমিকেরই কাজ করতো? হ্যাঁ, শ্রমিকেরই কাজ করতো। আর আপনারা কি সবাইকে শ্রমিকেরই কাজ করেন? হ্যাঁ, ওইটা কাজ করি। তো ওখানে কি একাই গেছো? ওইখানে কোথায় কোথায় বন্ধুরা, কোথায় কোথায় যোগাযোগ হয়েছে আর চলে গেছে ওইখানে। বন্ধুদের সাথে যোগাযোগ হয়েছে, চলে গেছে। আমার নাম কিনুয়া সাঁওতাল। কিনুয়া সাঁওতাল। হ্যাঁ। আহত বাছুরের পাশে বিজেপি নেতারা, চিকিৎসায় এগিয়ে এলো অ্যানিমাল হেল্পলাইন। আহত একটি বাছুরের চিকিৎসার উদ্যোগ নিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিং সংলগ্ন আনন্দ মডেল স্কুল এলাকার এই ঘটনাকে ঘিরে মানবিকতার নজির দেখা যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এদিন রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় একটি বাছুরকে দেখতে পান তারা। এরপর দ্রুত গোশালা কর্তৃপক্ষের পাশাপাশি অ্যানিমাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনের কর্ণধার কৃষ্ণায়ন দাশগুপ্তকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তিনি আহত বাছুরটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন। কৃষ্ণায়ন দাশগুপ্ত জানান, সম্ভবত কোনো দুর্ঘটনায় বাছুরটি গুরুতর জখম হয়েছে। তার পেটের প্রায় 1.5 ফুট অংশের চামড়া উঠে গিয়েছে এবং একটি পিছনের পা ভেঙে রয়েছে। তার মতে বাছুরটিকে খোলা জায়গায় না রেখে কোনো নিরাপদ গোশালায় রেখে নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করা গেলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। এ বিষয়ে বিজেপির রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ সদস্য টিনা গাঙ্গুলি বলেন, রাস্তার ধারে আহত অবস্থায় বাছুরটিকে দেখতে পেয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যানিমাল হেল্পলাইন ও গোশালা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। বাছুরটির আঘাত গুরুতর, তাই গোশালায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হলে সেটি সবচেয়ে ভালো হবে বলে আমরা মনে করছি। সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বর্তমানে বাছুরটির উন্নত চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পার্টি অফিস থেকে বেরোচ্ছি, আমাদের চোখে পড়লো যে একটা বাছুর রাস্তা দিয়ে যাচ্ছে, গলায় কোনো দড়ি টড়ি নেই। তো ওর অবস্থাটা এমন ছিল যে হাঁটতেও পারছে না ঠিক করে, ল্যাংড়া ল্যাংড়া যাচ্ছে। আর প্রায় 1.5 ফুটের মতো চামড়াটাও ঝুলছে সে পেটের দিকে। আর চামড়াটা ওইভাবে ঝোলা অবস্থা দেখে আমাদের ভীষণ খারাপ লাগলো। তখন আমরা সাথে সাথে গোশালার যে রেস্কিউ টিম আছে তাদেরকে খবর করি এবং কৃষ্ণদাকে খবর করি। তো তারা এসে ট্রিটমেন্ট শুরু করেছে। আর যেটা বললেন যে পাটা ঠিক করতে মানুষের যেরকম টানা দিতে হয় 21 দিন, সেরকম টানা দিয়ে ওনাকে এই গরুটাকে রাখতে হবে। তো এখন মানে ট্রিটমেন্ট কোথায় হবে ভালো, আমার মনে হয় যে গোশালায় গেলে গরুটা ওখানে সুস্থ হতে পারে। তো আমরা দাদাদের বলবো যে যাতে গোশালায় ব্যবস্থা করা। এটা কি ছাড়া না পোষা গরু, মানুষের পোষা না ছাড়া গরু? এটা বলতে পারবো না, রাস্তা দিয়ে পথ চলতে আমরা দেখলাম। এবার আপনাদের খবরের মাধ্যমে যদি এই গরুর কোনো মানে মালিক আসে তাহলে আমি বলবো যে আপনি গোশালাতে যোগাযোগ করুন, আপনার গরু ট্রিটমেন্ট করে ভালো মতো বাড়ি নিয়ে যান। আপনার নাম আর পরিচয়? আমার নাম টিনা গাঙ্গুলি, রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ মেম্বার। আনন্দ মডেল স্কুলের এখানে ভাটিয়া বিল্ডিংয়ের কাছে জায়গা জলপাইগুড়িতে। এখানে কিছু পথ চলতি মানুষ এবং এখানে যারা বিজেপি অফিসের যারা কর্মধারা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা এখানে একটি অসুস্থ গরুকে দেখতে পায়। গরু ঠিক নয়, বাছুরটি বেশ মানে আমরা ট্রিটমেন্ট করাকালীন যা বুঝলাম এ বেশ কিছুদিন আগে হয়তো বা অসুস্থ হয়েছে বা এর অ্যাক্সিডেন্ট হয়েছে। এর পেটের দিকে একটা বড় ক্ষত রয়েছে এবং পিছনের একটি পা ভাঙা রয়েছে। তো এই অবস্থায় বাছুরটিকে দেখতে পেয়ে আমাকে ফোন করা হয়, আমরা এসে প্রয়োজনীয় ফার্স্ট এইড ট্রিটমেন্ট এখন প্রোভাইড করলাম। যেহেতু ওর পিছনের পা ভাঙা রয়েছে তাই ওর মিনিমাম যদি খুব কম করেও ধরা হয় 21 দিন লাগবে ওর সুস্থ হতে। এটা বাছুর, এটা মাস 4-5 বেশি হয়তো বা এর বয়স নয়, কিন্তু সমস্যা হচ্ছে যে একে তো একটা নির্দিষ্ট জায়গায় রেখে আটকে রেখে ট্রিটমেন্ট করাটা দরকার, কারণ যেহেতু ওর পা ভাঙা রয়েছে ওর মুভমেন্ট যতটা সম্ভব রেস্ট্রিক্ট করা দরকার তত তাড়াতাড়ি ও সুস্থ হবে। কিন্তু যেহেতু ও খোলা একটা গরু বিভিন্ন জায়গায় হেঁটে চলে বেড়াচ্ছে, এই অবস্থায় ওর সুস্থ হওয়ার সম্ভাবনাটা একটু কম। তাই যদি কোনো মানে সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে একে যদি গোশালা বা কোনো জায়গায় যদি স্থানান্তরিত করা যায় তাহলে এর ট্রিটমেন্টের ক্ষেত্রে আরও সুবিধা হবে। কতটা অ্যাক্সিডেন্টাল উন্ড, হয়তো বা কোনো গাড়ি বা কোনো টোটো কোনো কিছুর হয়তো ঘষা লেগেছে, ঘষা লেগে ওর পেটের দিক থেকে একটা চামড়ার বেশ বড় অংশ প্রায় 1.5 ফুট মতো চামড়া ওর পুরোপুরি উঠে গেছে। সেই জায়গায় একটা বড় ক্ষত তৈরি হয়েছে, সেই জায়গায় ড্রেসিং করে আমরা প্রয়োজনীয় ওষুধ আপাতত যা করা করে দিয়েছি। আমি কৃষ্ণায়ন দাশগুপ্ত, অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনের কর্ণধার। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত?
জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে, এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানে গেট মিটিং করল উত্তরবঙ্গের চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। সভা শুরুর আগে সম্প্রতি সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত শ্রমিকদের স্মরণে নীরবতা পালন করা হয়। চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি ও জমির পাট্টা সহ বিভিন্ন দাবি এবং শ্রম কোডের বিরোধিতা করে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে দুদিনব্যাপী গেট মিটিং এর ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম। তারই অঙ্গ হিসাবে এদিন করলা ভ্যালি চা বাগানে গেট মিটিং হয়। বক্তব্য রাখেন শ্রমিক নেতা প্রফুল্ল লাকড়া, গোবিন্দ রাও, শুভাশিস সরকার, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, সুনিতা বাগ প্রমুখ। গেট সভার পরে শ্রমিকদের দাবিপত্র চা বাগানের ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়। চা শ্রমিকরা বলেন 2015 সাল থেকে তাদের ন্যূনতম মজুরি চালুর দাবি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে জয়েন্ট ফোরাম। ন্যূনতম মজুরি অ্যাডভাইজারি কমিটির বহু মিটিং হয়ে গেছে। আজকের যুগে শ্রমিক পরিবারগুলিকে বেঁচে থাকার জন্য শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম 660 টাকা ন্যূনতম মজুরি করার হিসাব সহ তথ্য সরকারের হাতে তুলে দেওয়ার পর 11 বছর পেরিয়ে গেলেও ন্যূনতম মজুরি কার্যকর হয়নি। বিধানসভা ভোটের আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গে এসে ঘোষণা করেছিলেন চা শ্রমিকদের ন্যূনতম মজুরি 500 টাকা করা হবে, কিন্তু তার কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। এমনকি নতুন সরকারের রাজ্য বাজেটে চা শ্রমিকদের সম্বন্ধে একটি কথাও বলা হয়নি। বছরের পর বছর বংশানুক্রমে চা বাগানের শ্রমিকরা যে জমি দখল করে বসবাস করছেন, সেই সম্পূর্ণ জমি তাদের পাট্টা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে আছে জয়েন্ট ফোরাম। সেই দাবি পুনরায় তোলা হয় এদিন। সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের করলা ভ্যালি বাগান ইউনিটের সম্পাদক গোবিন্দ রাও বলেন, সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি নয়, রাস্তা, কালভার্ট, আলো, স্বাস্থ্য, শিক্ষার ব্যবস্থা করা সরকারের প্রধান কাজ। আজকের যুগেও মহিলা চা শ্রমিকদের জন্য বাথরুম তৈরি করা হয়নি। বাগানের হাসপাতাল না তুলে তার পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছেন তিনি। শ্রমিকদের ছাতা, ট্রিপল ঘরের টাকা, রেশন, জ্বালানি, পিএফ, গ্র্যাচুইটি সহ দ্রুত বাগানের জঙ্গল পরিষ্কারের দাবি করা হয় এদিনের সভা থেকে। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা। দীর্ঘদিন যাবৎ উত্তরবঙ্গের চা শ্রমিকদের যে সমস্যা, তাদের ন্যূনতম মজুরি এই মুহূর্তে 250 টাকা মজুরিতে এখনও তাদেরকে কাজ করতে হচ্ছে। কোথাও কোথাও তার থেকেও অনেক কম মজুরিতে ছোটো ছোটো বাগানগুলোতে তাদেরকে কাজ করতে হচ্ছে। কোথাও 202 টাকা, কোথাও 193 টাকা। ফলে এটা একটা অসহনীয় পরিস্থিতি। এই নতুন সরকার এসছে, আগের সরকার বারে বারে প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি তারা পালন করেনি। ফলে নতুন সরকার আসার আগে, ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে চা শ্রমিকদের উন্নয়নের জন্য তাদের হাজিরা মজুরি তারা বৃদ্ধি করবে, কিন্তু এই যে 3 মাস প্রায় হতে চললো, তাদের সেটার কোনো হেলদোল দেখা যাচ্ছে না। বাজেট যেটা হয়েছে সেখানেও চা শ্রমিকদের জন্য কোনো রকম একটা কথা উচ্চারণ করা হয়নি রাজ্য বাজেটে। ফলে নতুন করে লড়াই শুরু হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে। আগামীকাল থেকে শুরু হবে 3 দিন ধরে এই যে বিভিন্ন বাগানে গেট মিটিং, জয়েন্ট ফোরামের নেতৃত্বে এই গেট মিটিং হবে। এবং ন্যূনতম মজুরি, শ্রমিকদের জমির পাট্টা এবং হচ্ছে যে তাদের পিএফ, তাদের গ্র্যাচুইটি, তাদের বাগানগত যে বিভিন্ন সমস্যা, যে ছাতা, ত্রিপাল থেকে শুরু করে আমাদের যে ঘরের টাকা থেকে শুরু করে তাদের যে বিভিন্ন এয়ারটেল ব্যাংকের নামে বা বিভিন্ন নামে তাদের জঙ্গলে ভরে গেছে বিভিন্ন বাগানের যে মাঠগুলো, সেগুলোতে ঠিকঠাক জঙ্গল পরিষ্কার হচ্ছে না। ফলে তারা ঠিকঠাক পাতা তুলতে পারছে না এবং তার জন্য তাদের থেকে পয়সা কাটা হচ্ছে। ফলে সমস্তটা নিয়ে বিভিন্ন বাগানে এই লড়াই আবার নতুন করে শুরু হচ্ছে এবং এই লড়াই আজকে করলা ভ্যালি চা বাগান থেকে এই লড়াই শুরু হলো। ফলে আমরা আজকে এখানে গেট মিটিং করলাম এবং এখানকার ম্যানেজারের সঙ্গে আমরা দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম যাতে দ্রুত সমস্যার সমাধান হয় এবং রাজ্যের সরকার যাতে দ্রুত ন্যূনতম মজুরি যেটা চালু হওয়ার কথা সেটা ঘোষণা করে। ফলে এই দাবি নিয়ে আমাদের লড়াইটা চলবে। নাম শুভাশিস সরকার, সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। এখন আবহাওয়া সংবাদ।
দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 27.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আর্থিক অনিয়ম, ভুয়ো ওয়ার্ক অর্ডার এবং অবৈধ লেনদেনের অভিযোগে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে গ্রেপ্তার করে পুলিশ এবং মঙ্গলবার আদালতে তুললে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে 5 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়। সিকিমে মর্মান্তিক টানেল দুর্ঘটনায় শোকের ছায়া সারা বাংলা জুড়ে। দুর্ঘটনায় নিহতদের নিথর দেহ তাদের বাড়িতে আনা হয়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22-এ। উদ্ধার কার্য জারি রয়েছে। উত্তরের মোড় পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।